গুড ইভিনিং এভরিওয়ান। একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে আমি ডাক্তার গোপাল চন্দ্র রায় আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতন আমাদের পিএইচডি ক্লাস বুধবারের আয়োজনে আমাদের সাথে রয়েছেন আমাদের অত্র একাডেমির সম্মানিত চেয়ারম্যান মহোদয় মঞ্জুর খান স্যার, এবং আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে, যে বিষয়টা নিয়ে কয়েক ক্লাস আগে অনেকেই বলেছিল, সেই বিষয়টা যেটা বর্তমানে একটা অন্যতম সামাজিক অবক্ষয় হিসাবে বেড়ে চলেছে, নেশা ও সামাজিক অবক্ষয়। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি আমাদের চেয়ারম্যান স্যারকে। স্যার, আপনি শুরু করুন। ধন্যবাদ আমাদের একাডেমির এডুকেশন ডাইরেক্টর, আর সম্মানিত আমাদের শ্রোতা এবং ছাত্র যারা আছেন সবাইকে আমি আবুধাবি থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আবারও বলে নিচ্ছি, আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা আপনাদের সময় থেকে, মূল্যবান সময় থেকে যে আমাকে একটা করে ঘন্টা দিচ্ছেন। আমি কথা এই কারণে বলতেছি, কারণ আপনারা যদি আমাকে সময় না দেন তাহলে আপনাদেরকে নিয়ে মালা গাঁথা আমার জন্য সম্ভব হয় না। কারণ আমি আমার জীবনে যেভাবে যা কিছু শিখেছি, জেনেছি, বুঝেছি এবং অ্যাপ্লাই করেছি, সেটাকেই আমি আমার অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করব। আপনারা যদি এর থেকে যদি কিছু বুঝতে পারেন, অথবা আপনাদের যদি কোনো একটা উইন্ডো খুলে যায় এবং সেখান থেকে যে অঙ্কগুলো মিলাতে পারেন, তখন অটোমেটিক্যালি আপনাদের জন্য এটা কাজের কাজ হবে। আর আপনাদের যদি কোনো রকমের মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। একটা বিষয় আমরা সবসময় বলার চেষ্টা করি যে আমি যেটা অনুভব করতেছি, আমি যেটা বুঝতেছি, এবং সেটা যখন আমার হৃদয় থেকে, আমার আত্মার সাথে আমি যখন কথা বলবো, এখানে কোনো রকম এক্সপোজিং না, কোনোভাবে নিজেকে প্রকাশ করা না, আমি যা ফিল করতেছি, বুঝতেছি, ততটুকু আমি বলতেছি আমার বয়সের অভিজ্ঞতার থেকে। আর আমি কিভাবে সেটাকে আমি রিফ্লেক্ট করতেছি সেগুলাকেই আপনাদের সামনে প্রতিবার নতুন নতুন বিষয় নিয়ে আমরা আসতেছি। কেন? একই কথা আমাদেরকে স্বীকার করতে হবে যে আমরা কিন্তু সবাই কিন্তু আমি একটা জিনিস বলতেছি না, আমাদের খুব কঠিন কোনো সাবজেক্ট কিছু না। একটা জিনিস আমাদের বুঝতে হবে, রাইট অর রং, রাইট অর রং, বাস এইটুকু যদি বুঝেন আপনি প্রত্যেকটা জায়গায় এটার সূত্র আপনি খুঁজে পাবেন। আপনি যত মনীষী দেখেন, যত বিজ্ঞানী দেখেন, যাই কিছু দেখেন না কেন, তারা একটা বিষয়ের উপরে তারা গভীরভাবে তারা ধ্যান করেছে, এটা কি সঠিক বা বেঠিক, শুধু এইটুকু। আর আমি জানি একটা মানব কোনোদিন বেঠিক অথবা ভুলটা নিতে পারে না। কেননা মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। সৃষ্টির সেরা জীব কখনো ভুলটা নিতে পারে না। তো সৃষ্টির আর বাকি তো কেউ তো ভুলই করে না। আমি আপনাদের চিন্তা করার জন্য আমি একটু সময় দিচ্ছি। সৃষ্টির দেখবেন কেউ কিন্তু তার নিয়মের বাইরে কেউ যায় না, অঙ্কের বাইরে কেউ যায় না, কিন্তু আমরা তার উপরে সেরা জীব। তো আমাদের মধ্যে ভুলটা কেন হয়? আমাদের ভুল হওয়ার সুযোগ হচ্ছে যে আমাদের দুটা অপশন আমাদের কাছে দেওয়া আছে, আমরা দুটো অপশনকে অ্যাপ্লাই করতে পারি। আমরা ঠিকও করতে পারি, বেঠিকও করতে পারি। আমাদের এখানে এই যে ফ্লেক্সিবিলিটিটা, এই ফ্লেক্সিবিলিটির জন্যই আমাদের দ্বারা যদি ভুল হয় সেটার জন্য আমরা সাফার করি, ঠিক আছে? এবং এটাকে শুধরানোর জন্য আমরা জ্ঞান অর্জন করি। আমরা স্কুলে যাই, কলেজে যাই, অভিজ্ঞতা নেই, এখন তো মানে জ্ঞান অর্জনের শেষ নাই, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা তারপরেও সুখে নাই। কেন নাই? তো শুরু করার আগে আমি একটা জিনিস আমার মাথায় আসছিল, আমি আপনাদের বলবো, আপনারা ফিল করার চেষ্টা করেন। ছোটবেলায় যারা দেখছেন আপনার মা, খালা, বোনরা আপনি হাতের কাটা দিয়ে আপনার সোয়েটার তৈরি করছে, আপনাদের কি বলতে পারেন? কেউ দেখছেন কি হাতের যে আপনার দিয়ে উল দিয়ে যে সোয়েটার বানাইছে? কারোর অভিজ্ঞতা আছে? আমার তো মনে এখন সব রেডিমেড তো পাওয়া যায়। কেউ বলতে পারেন যে আপনারা দেখছেন যে কিভাবে কাটা দিয়ে আপনার করে নিয়ে আপনার উলের দিয়ে সোয়েটার বানায়? কারোর এক্সপেরিয়েন্স আছে? আপনি কি আনমিউট করে একজন বলতে পারেন? আমি শুনতে চাই যে কেউ কি দেখছেন যে হাতের যে কাটা দিয়ে উল দিয়ে যে সোয়েটার বানানো? কেউ দেখেছেন আপনারা? গোপেশ স্যার, আমি দেখছি।
আপনি দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। তার মানে যদি আপনি একটু ফিল করার চেষ্টা করেন, সেই যে সোয়েটার মা, খালা, বোন এবং আমাদের আত্মীয় স্বজন যারা বানাতো, সেখানে কিন্তু প্রতিটা কাটার মাঝখানে কিন্তু ভালোবাসার স্পর্শ ছিল। আমি খুব গভীর লেভেলে কথাগুলো বলবো, আপনারা একটু ভালো করে খেয়াল করেন প্লিজ। আমার কাছ থেকে কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু পাবেন না, অত্যন্ত সাধারণ কথাগুলোকে আপনাদের ভিতরে জাগানোর জিনিসগুলোকে দেওয়ার ফিল করার চেষ্টা করেন। তারা যে যখন সোয়েটার বানাতো, একটা ছোট বাচ্চা হবে তার জন্য মোজা তৈরি করতো, অথবা তার ছেলের জন্য একটা সোয়েটার তৈরি করছে, তার ভালোবাসার পাত্রের জন্য একটা কিছু তৈরি করতেছে, তার মধ্যে যে মমতা, তার মধ্যে যে ভালোবাসা ছিল, এখন কি সেটা আছে? আর আগে আমরা দেখেছি গ্রামে মা তার শিশু সন্তানের জন্য পুরনো কাপড় দিয়ে কাঁথা তৈরি করেছে, সেলাই করেছে। আমি কিন্তু খুব বিশাল একটা সাবজেক্ট নিয়ে আসতেছি আপনাদের কাছে। এই যে সেলাই করার যে মধ্যে যে মমতা, তার মধ্যে যে চিন্তা, তার মধ্যে যে ভালোবাসা, ক্যান ইউ বিলিভ ইট, তার মধ্যে স্পর্শতা, আর এই স্পর্শ, এই কাঁথার মধ্যে যে সন্তান বড় হয়, সে সন্তান মাকে ছাড়া কোথাও কোনোদিনই যায় না। আমি আবার বলার চেষ্টা করতেছি, আপনারা যদি বোঝার চেষ্টা করেন, আমরা এখন কিন্তু তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, হয়ে গেছি পুরোপুরি। আগে আমরা এমন কি আমাদের শার্ট অথবা ট্রাউজার, যেটাকে বলে আপনার প্যান্ট বলি আমরা, এটার জন্য কাপড় আমরা কিনে নিয়ে এসে টেইলারের কাছে যায়, নিয়ে মাপ দিয়ে নিয়ে নিজের পছন্দের মতো করে নিয়ে আমরা সেটা বানাতাম। এখন তো কোনো কিছুই নাই, আপনার চিন্তা চেতনায় পছন্দটা চট করে নিয়ে নিচ্ছেন, পড়তেছেন। স্টিল এই যে মানুষের যে মানসিক যে অ্যাটাচমেন্ট গুলো, আমরা ডিটাচ হয়ে গেছি, এবং এর কারণে আমাদের মধ্যে নেশাগ্রস্ততা ব্যাপক আকারে চলে আসছে। আমাদের সাবজেক্ট আজকেরটা কি? নেশা, সামাজিক অবক্ষয়। বিষয়টা হচ্ছে, আমি যদি নেশার কথা বলতে যাই, তাহলে আমরা মনে করি কি নেশা, যে সিগারেট খায়, অথবা যে গাঁজা খায়, চরস খায়, অথবা মদ খায়, এটাকে আমরা সাধারণত বলে থাকি, আমাদের ভাষায় আমরা ছোটবেলায় জানতাম একে নেশাখোর বলা হয়। এমনকি যারা সিগারেট খায় তাদেরকে আমরা নেশাখোর বলতাম না, ওটা সিগারেট একটা অভ্যাস। কিন্তু যারা চরস খায়, গাঁজা খায়, মদ খায়, ঠিক আছে, এদেরকে আমরা নেশাখোর জানতাম। অন্তত আমার ব্যক্তিগত মতামতে সিগারেট খাওয়াটা একটা ফ্যাশন ছিল। আমি যদি একটু ভালো চাকরি করি, আমার একটু হাই লেভেলের সিগারেট আমার খেতে হবে। আমি যদি সাধারণ একটা কাজ করি, আমাকে অনেকে বলতো সিগারেটটা খেলে অথবা বিড়িটা খেলে আমার চিন্তাটা একটু বের হয়, আমি কাজটা করতে অ্যাটেনশনটা পাই। তো এই জিনিসগুলা কিন্তু, এটা হচ্ছে নেশা। এখন নেশাটা কি, এবার আমরা চলে আসি। আমি এটা চলে আসার আগে যে আরেকটা কথা, আমি যে সোয়েটারের কথাটা বলছিলাম, এই কথাটাকে আপনাদের মাথার মধ্যে দেওয়ার জন্য বলতেছি। দেখেন, এই সোয়েটারটা যখন বুনানো হয়, এটার এরপরে লাস্ট এন্ডিং এ একটা গিট্টু দেওয়া হয়, দিলে ওটা সোয়েটার কমপ্লিট হলো। এই সোয়েটার কোনোদিন খুলে যাবে না, কিন্তু যদি আপনি বাই এনি চান্সে একটা সুতা কেটে দেন, একটা সুতা কেটে দিয়ে আপনার টান দেন, কি হয়ে যায়? আমি কিন্তু কথাগুলো বলে যাচ্ছি, আপনারা কিন্তু চিন্তা করবেন, পুরো সোয়েটারটা কিন্তু খুলে যায়, আর থাকতে পারে না। তো আপনি কেটে দেওয়াকে যদি ভুল বলেন, আমি ভুল করে খুলে ফেলেছিলাম, এই ভুল করে খুলে ফেলার জন্য পুরো সোয়েটারটা একেবারে কমপ্লিটলি এন্ড হয়ে যায়। এবার আরেকটু চিন্তা করার জন্য বলার সুযোগ করে দিচ্ছি, আমাদের শরীরে 84 ট্রিলিয়ন সেল আছে। 84 ট্রিলিয়ন সেল। এই সুস্থ সেলগুলার মধ্যে হঠাৎ করে একটা সেলের মধ্যে যদি আঘাত সৃষ্টি হয়, 84 ট্রিলিয়ন সেলের খবর হবে না? আমি কিন্তু যারা ডাক্তার আছেন তাদেরকে গভীরভাবে চিন্তা করার জন্য আমি অনুরোধ করব। এই একটা সেলের উপরে যদি আঘাত হয়, সেলটা কিন্তু ভাইব্রেট করে 84 ট্রিলিয়ন সেলের মধ্যে, এবং শেষ পর্যায়ে যে সেলগুলো থাকে সেটা হয়তো অত বেশি প্রভাবগ্রস্ত হয় না, কিন্তু প্রাথমিক অবস্থায় যারা থাকে তারা কিন্তু প্রভাবগ্রস্ত হয়। আমি চাচ্ছি যে আপনি চিন্তা করার অবকাশটা পান। এই যে আমাদের জীবনের ভুল গোলার থেকে আপনি আস্তে আস্তে আমাদের এটা ক্রমান্বয়ে এটা বাড়তে বাড়তে শেষ পর্যায়ে আমরা ভুলের চরম পর্যায়ে যখন পৌঁছি, তখন তাকে বলা হয় নেশাগ্রস্ত হয়ে যাওয়া।
যেটা অনিয়মের মধ্যে চলে আসার পরে যেটা হয় তাকে বলা হয় নেশাগ্রস্ত হওয়া। এবার চলে আসি, নেশার ডেফিনেশনটা কি? নেশা কি? এটা বলতেছে নেশা একটি শারীরিক এবং মানসিক প্রক্রিয়া। শারীরিক এবং মানসিক প্রক্রিয়া। মানুষ যখন কোনো উত্তেজনার আবেশে নিজের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন তাকে বলা হয় নেশাগ্রস্ত। আমি বুঝাতে পারলাম কি? দেখেন, আমি কিন্তু প্রথম থেকে শুরু করছি, আপনাদেরকে বুঝাচ্ছি। শারীরিকটা যেটা আসতেছে, দেখেন কোনটা আপনার সেলগুলা শারীরিক। মানসিক যেটা হচ্ছে আপনার আঘাতপ্রাপ্ত হওয়া, কষ্ট পাওয়া, ট্রমাটাইজ হওয়া, সেটা যখন ভাইব্রেট করলো একটা সেলকে, সেলটা যখন আঘাতপ্রাপ্ত হলো একটা সিরিয়াসলি, তখন সেটা পুরো বডির সেলগুলাকে আপনি আক্রান্ত করে দিল। আর এটা যখন আপনি প্রতিনিয়ত আঘাতপ্রাপ্ত হওয়া শুরু হয়ে যাবে, তখন আপনার মধ্যে আপনার স্বাভাবিক ক্রিয়াকর্মের মধ্যে বাধাগ্রস্ত হবে। তখন অস্বাভাবিক ভাবে আপনি ব্যবহার করবেন। এই ব্যবহারকে প্রতিহত করার জন্য অনেক সময় অনেক ধরনের মেডিকেশন নেওয়া হয়। এই মেডিকেশন দিয়ে সাময়িকভাবে আপনাকে স্থির করা হয় এবং আপনি তখন মনে করেন ভালো আছি, এবং এই ভালো থাকার জন্য প্রতিনিয়ত যখন ওই জিনিসটা বারবার আপনি নেওয়া শুরু করবেন, তখনই তখন তাকে বলা হয় নেশাগ্রস্ত। তাই না? একটা মানুষ মনের কষ্ট পেল, কারোর কাছে আঘাত প্রাপ্ত হলো, চট করে চলে গেল, যায় নিয়ে এক বোতল মদ খেয়ে ফেললো। মদ খেয়ে ফেলার পরে দেখা গেল তার তার স্বাভাবিকতার থেকে সে হারাই ফেললো। তখন সে বলতেছে আমি ভালো আছি। অর্থাৎ নিজেকে পৃথিবীর থেকে বিচ্ছিন্ন করার জন্য যে দ্বিতীয় যে প্রক্রিয়ার মধ্যে নিজেকে প্রবেশ করানো হয় তাকে বলা হয় নেশাগ্রস্ততা। এবার আমরা যদি বলি, এখন যদি আমরা বলি কি কি ধরনের নেশা আছে, দেখেন এখনকার সবচেয়ে বড় নেশা কি বলেন? কে বলতে পারবেন? একটু আনমিউট করে বলেন, সবচেয়ে বড় নেশাটা কি? একটু পার্টিসিপেট করেন। স্যার মোবাইল দেখা। ফ্যান্টাস্টিক, কনগ্রাচুলেশনস। আমি রিয়েলি ভেরি হ্যাপি যে আপনারা আমার সাথে চলে আসছেন। আপনি মদ, গাঁজা, আপনি বিড়ি, সিগারেট খাওয়াটা এরকম করুন। মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস, এবং আমরা যেভাবে নিজেদেরকে কমপ্লিটলি ব্লক করে ফেলেছি, আমি তো দেখতে পারতেছি সামনে যে একটি কঠিন অবস্থা আসছে। এটা কিন্তু আমরা আমাদের কাছে সবাইকে আমরা অনুরোধ করব, প্লিজ আপনারা এই ব্যাপারে অ্যালার্ট হন। দেখেন, এখন বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় নেশা হচ্ছে মোবাইল ফোন। আচ্ছা, মাদক হলো নেশা উদ্রেককারী বস্তু। মানুষের মস্তিষ্কে, বলেন স্যার আমি একটু সংযোজন করতে চাই। বলেন। আমি একটু সংযোজন করব যে বর্তমান প্রেক্ষাপটে এমপিদের বাসার থেকে কোটি কোটি টাকা আসতেছে। ভাই এই জিনিস নিয়ে আমরা পরে আলোচনা করব, আমাদের কেন এটা রেকর্ডিং হচ্ছে তো, আমরা লাস্টে আমরা করব, প্লিজ। ঠিক আছে, নেশার জন্য এটা করতেছি, তাই বলতেছিলাম। না এটা আমি আসতেছি প্লিজ, কারণ আমাদের এদের অল্প সময়ের মধ্যে এটা ডিসকাশনটা আমরা পরে করব, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, অ্যাপ্রিশিয়েট করি। আমি চাচ্ছি আপনারা এনগেজ হন, মাঝে মাঝে একটু এনগেজ হন। আমি দিচ্ছি, আমাদের এটা রেকর্ডেড হবে তো আমরা এটাকে আপনি কন্টিনিউ করতে পারবো লং, আবার পরে আমরা আলোচনা করব। আমরা যাচ্ছি, আপনারা একটু অ্যাটেনশন দেন। এই যেমন মনে করেন গাঁজা আছে, ফেন্সিডিল আছে, চরস আছে, ভাং আছে, গুল আছে, জর্দা, হিরোইন, প্যাথেড্রিন, মদ, ইয়ারবা, এগুলো ছিল এক ধরনের নেশা। কিন্তু তাকে সুপারসিড করে যাচ্ছে কিন্তু আমাদের এই মোবাইল অথবা ইলেকট্রনিক ডিভাইস। আর দেখেন, এই নেশাগ্রস্ত যখন মানুষ হয়ে যায় তার পরিণতিটা কি? মানুষ যখন নেশাগ্রস্ত হয়, এই নেশাকে ফুলফিল করার জন্য সমাজের মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস, তারপরে কি হয় সহ বহু ধরনের অপরাধের জন্ম এই নেশার থেকে সৃষ্টি হয়। দেখেন, আমাদের ধর্মে কিন্তু বলতেছে, আল্লাহ তাআলা বলতেছেন যে যেসব জিনিস কঠোরভাবে নিষিদ্ধ করেছেন তার মধ্যে অন্যতম হলো মাদক, নেশা, মাদক দ্রব্য। কারণ সেটা জানা আছে আমি যদি মাদকগ্রস্ত হয়ে যাই আমি পথভ্রষ্ট হয়ে যাব। সিম্পলি সেজন্য সেই জিনিসটাকে আপনার এটা থেকে আপনি বের করে নিয়ে আসা হয়েছে। এখন দেখেন, আমরা যদি বলতে চাই এই নেশা হওয়ার পিছনেও যে কতগুলো কারণ আছে, আমরা একটু কানেক্ট করব। আমরা শুধুমাত্র সাবজেক্টে যাচ্ছি না, আপনাদেরকে একটু চিন্তা করার জন্য
আমার ইন্টারাকশনটা হচ্ছে ওখানে। আপনারা চিন্তা করবেন, প্লিজ আপনারা এক্সাইটেড হয়েন না, রাখেন। আমরা ধীরে 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 আমরা অ্যাগ্রি করে করে আমরা চেষ্টা করব ইমপ্রুভ করার জন্য। আপনারা কারা কারা জানেন যে মানুষ কিন্তু রিপুর দ্বারা প্রভাবিত? রিপু 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 সম্বন্ধে কার ধারণা আছে? ষড়রিপু। রিপু আমাদের 6টা রিপু আছে। আমি কথাগুলো বলতেছি, এটা কিন্তু অঙ্ক পুরোপুরি, ঠিক আছে স্যার বলবো? হ্যাঁ আমি না, ঠিক আছে আমি বলে দিচ্ছি। হ্যাঁ আমি জানি আপনি জানবেন, আই নো দ্যাট ওয়ান। আমি কন্টিনিউ করি, থ্যাংক ইউ সো মাচ। আমি বলতেছি কারণ আমরা এখানে আলোচনা করবো এবং এই বিষয় নিয়ে আমি পরবর্তী পরে আলোচনা করবো। যদি এটা বুঝতে পারেন আমি আপনাদের অঙ্কগুলো ধরাই দেব। ষড়রিপুর মধ্যে বলা আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এখন কাম বলতে কি বাজান? কামনা আর বাসনা। আমি এখানে ইলাবোরেশন এখন করতেছি না। ক্রোধ মানে কি? যখন রেগে যান। লোভ মানে কি? কোনো কিছু পাওয়ার প্রবল বাসনা। মোহ মানে কি? মোহ মানে মায়া, মমতা, মায়া, কঠিন ভাবে মায়াগ্রস্ত হওয়া। মদ মানে কি? মদ মানে এই যে মদ খাওয়া সেটা না, মদ মানে অহংকার। মাৎসর্য মানে কি? মাৎসর্য এর অনেকে হয়তো জানেন না, মাৎসর্য মানে হিংসা বা ঈর্ষা। দেখেন এটা কিন্তু রিদমের মতে। আপনি যারা গান 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 আপনারা যে বাজান হারমোনিয়াম নিয়ে যে রিড গুলা থাকে, সেখানে কিন্তু আপনি 6টা রিড আছে অথবা 7টা রিড আছে। এবার সারে গামা পাধানি সার যেটা বলে, ঠিক আছে, ঠিক এক একটা রিটের মধ্যে এক এক ধরনের সাউন্ড হয়। আর এই সাউন্ডটাকে আপনি যত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, এটা করে নিয়ে যখন সে সফট টাচের মাঝখান দিয়ে আপনি যাবেন, সেখান থেকে সুরের সৃষ্টি হয়। আর যে সুরটা যখন আপনার মধ্যে আসে তখন আপনার মধ্যে একটা তন্ময় ভাব হয়, ভালো লাগা বোধ হয়ে যায়। কিন্তু যদি আপনি ভুল করে একটা রিটের উপরে কিছুক্ষণ জোরে প্রেসার ক্রিয়েট করেন, আপনি কিন্তু রিয়াক্টেড হবেন। তো কথা হচ্ছে যে গুছিয়ে কাজ করলে জীবনে যেরকম আপনার জীবনটা সুন্দর হতে পারে, আমাদের প্রতিটা জায়গায় যদি আমাদের এই জিনিসগুলোকে আমরা গুছিয়ে, আমি পেলাম একটা জিনিস আর বাদ বাকি ছেড়ে দিলাম, দৌড়ালাম, তাহলেই ওখানে আপনি নেশাগ্রস্ত হয়ে গেলেন। আমি পেলাম, টাকা পেলাম আর সবকিছু ভুলে গেলাম, নীতি নিয়ম কানুন কিচ্ছু মানলাম না, তো আপনি তো নেশাগ্রস্ত। তো লোভের জিনিস সামনে চলে আসলো, আমি সংবরণ করতে পারলাম না, তাহলে আমার বাকি জিনিসটা পিছিয়ে পড়ে গেল, তা আপনি নেশাগ্রস্ত হয়ে গেলেন। আর নেশাগ্রস্ত হলে আপনি নিজেই অভাবগ্রস্ত হয়ে যাবেন। আমি আপনাদের কিন্তু ভালো করে চিন্তা করার সুযোগ করে দিচ্ছি। দেখেন ঢেউ, নদীর যখন ঢেউ হয়, নির্দিষ্ট ভাবে যখন ঢেউ চলে, তখন কিন্তু মানুষ ভয় পায় না। নৌকা কিন্তু ঢেউয়ের তালে তালে কিন্তু নৌকা কিন্তু এগিয়ে যায়। আর হঠাৎ করে লম্বা যদি উঁচা একটা ঢেউ হয়, নৌকা তখন এলোমেলো হয়ে যায়। অর্থাৎ আমাদের জীবনে এই 6টা রিপুর আমাদের প্রয়োজন আছে। দমন করতে বলছে, দমন মানে ওই দমন না, থাকবে আপনার কামবোধ থাকবে, কামনা বাসনা থাকবে, তার একটা মাত্রা আছে। ক্রোধ থাকবে, একটু রাগ তো থাকতে হবে, রাগ না হলে আপনি কাজটা করতে পারবেন না। লোভ তো থাকতেই হবে, লোভ না হলে তো আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন না। কিন্তু সেই লোভটা যেন লক্ষ্যের থেকে অনেক বেশি না হয়, যেখানে আপনি অন্য জায়গায় পিছায় পড়তেছেন। মোহ, মায়া যদি না থাকে তাহলে চলবে না, কিন্তু অতিরিক্ত মায়া করতে গেলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। মদ, একটু অহংকার থাকতে হবে স্লাইটলি, হ্যাঁ আমি করতে পারছি, আই ফিল সামথিং, আই এম ট্যাপিং মাইসেলফ, থ্যাংক ইউ ভেরি মাচ, এটা থাকবে তো মদ, অহংকার স্লাইট থাকবে। বেশি যখন অহংকার হয়ে যাবে তখন শেষ হয়ে গেল। মাৎসর্য, হিংসা বা ঈর্ষা সামান্য থাকবেই তো, ওটা কম্পিটিশন। এখানে হিংসা মানে, ঈর্ষা মানে কম্পিটিশন। আমি যখন কম্পিটিশন দিব তখন ঢেউয়ের একটা নিচের থেকে ওটা একটা উপরে তো উঠবই। এই যে উঠাটা নামাটা, এইটাই হচ্ছে মাৎসর্য। এইটাই যে শৃঙ্খলাবদ্ধ ভাবে চলাটাই হচ্ছে জীবন। বুঝাতে পারলাম? আমার বিষয়টা হচ্ছে সেখানে আমরা যদি এইটুকু যদি সুন্দর মতো বুঝতে পেরে থাকি, তাহলে আমরা এই বিষয় নিয়ে আমরা পরবর্তী আলোচনার মধ্যে আমরা যেতে পারি। দেখেন আমি শুধুমাত্র কথার ছলে কথা না, আমরা চাই যে আপনারা চিন্তা করেন, দেখেন, প্র্যাকটিস করেন। আমাদের কথায় বলে an ounce of practice worth tons of theories। টন টন থিওরির কোনো রেজাল্ট আপনার আসবে না যদি 1 ছটাক চর্চা আপনি করতে পারেন। রেসিপি আসে 10,000 আপনার কাছে, জীবনে কোনদিন আপনি সে রেসিপি অনুযায়ী রান্না করেন নাই, কোনো মায়া নাই, আছে বিদ্যা কিতাবে,
বিদ্যা তো কিতাবে আছে, কোনদিন প্র্যাকটিস করেন নাই, শিখেন নাই, প্র্যাকটিস করেন না, ফল পাবেন কোত্থেকে? দোষারোপ করে কোনো কাজ হবে না। বরঞ্চ নিজেকে দেখেন, ইভ্যালুয়েট করেন, আয়নার সামনে দাঁড়িয়ে আপনার কোথায় কোন জায়গায় আপনার ইমপ্রুভ আপনি করতে পারেন। আপনি যা চাচ্ছেন তার জন্য সুন্দরভাবে গুছিয়ে কাজ করেন, লক্ষ্যে আপনি পৌঁছবেন। অবশ্যই একটা রিদমের মাঝখানে জীবনটাকে সাজাতে পারলে আপনার জীবনটা চমৎকার হতে পারে। সরি, আমি প্রসঙ্গটা আপনি নেশা সম্বন্ধে আমি আরো বলবো, আলোচনা করবো কি কি কারণ হয়, কিন্তু এর আগে আমাদের যা করা উচিত সেই জায়গায় আমরা চেষ্টা করব, যদি আমরা একটু নেশা নেশা বলে বলে আপনি শেষ করে দিলাম হবে না, কিন্তু কেন নেশাটা হয়, নেশার কারণটা কি, এগুলো যদি আমরা একটু ভাবে বুঝতে পারি তাহলে আমরা নিতে পারি। যেমন নেশা যখন মানুষের হয়ে থাকে, মানুষ মনে করলেন যে কিছু খেলো, নেশাগ্রস্ত হয়ে গেল, তখন আগেকার দিনে মানুষরা দেখতাম তারা কি বলে, গাঁজা খেলো তো, গাঁজা খাওয়ার পরে নেশা যাচ্ছে না, বলে টক ফল খাও, কমলা খাও, আঙ্গুর খাও, লেবু খাও, নারকেলের পানি, ডাবের পানি খাও, ঠিক আছে, সর্ষের তেল দিয়ে কিছু মুড়ি বানায় ভাজ দিয়ে দাও, চানা খাও অথবা কমলা খাও, দেশি ঘি অথবা আদা খাও, তাহলে ওই গাঁজাখোর মানুষটার নেশাটা ধীরে ধীরে কমে যাবে। দেখেন আগেকার দিনে মানুষ নেশাগ্রস্ত হইতো, কিন্তু সেটাকে রূপ পরিবর্তন করার জন্য কিন্তু মানুষের মধ্যে একটা চেষ্টা ছিল সাময়িকভাবে, সবাই তো গাঁজা খেত না। তারপরে দেখেন এই নেশাগ্রস্তের কারণ আরো আছে, যারা জুয়া খেলে, এটা একটা নেশা। বিভিন্ন আপনার যৌন বিষয় নিয়ে যারা সারাক্ষণ আপনার গবেষণা করে, এটাও তো একটা নেশা। এবার কম্পিউটারের মধ্যে একটা নেশা, ভিডিও গেম খেলে আপনি দেখবেন টেনে আনতে পারতেছেন না, ইন্টারনেটের মধ্যে নন স্টপ তারা কাজ করতেছে। এরপরে যে যে কাজটা পছন্দ করে এমন গভীর ভাবে কাজ করে, আবার অনেকে আছে ধর্মকর্ম এত বেশি করে, এটাও কিন্তু নেশা, ঠিক আছে। আবার অনেকে ফিজিক্যাল এক্সারসাইজ করে, খালি বডি বানায়, আরে বাপ রে বাপ, বডি বানাচ্ছে, দুনিয়া সবকিছু ভুলে গেছে, এটাও নেশা, ঠিক আছে। তারপরে অনেকে আছে কেনাকাটার নেশা, কিছু না হলে বাজারে যাই জিনিস কিনতে হবে, এটা এক ধরনের নেশা, ঠিক আছে। এইটা হচ্ছে এই ধরনের জিনিস কেন হয়, মানুষের মানসিক প্রবৃত্তি যখন এর মধ্যে যখন অঘটন ঘটে, বিভিন্ন ধরনের অবস্থার থেকে নেশাগ্রস্ত হয়ে যায়, মানুষ লজ্জা শরম মানুষের হারায় ফেলে, অপরাধবোধ, ভয়, নিরাশা, ব্যর্থতা, দুশ্চিন্তা, আপনি প্রত্যাখ্যিত হয়েছেন কারোর দ্বারা, তারপরে মানসিক উদ্বেগ, ব্যাকুলতা, মনের ব্যাকুলতা, হীনমনতা, এইসব কিন্তু আপনাকে নেশাগ্রস্ত করে তোলে। আমাদের চেষ্টা করতে হবে এর থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি। তাহলে আমরা চলে যাই আমাদের আজকের আলোচনার প্রেজেন্টেশনের মধ্যে। ইনটক্সিকেশন, সোশিয়াল ডিগ্রেশনস, নেশা বা সামাজিক অবক্ষয়। দেখেন আমি চেষ্টা করেছি জিনিসগুলোকে আপনাদের মনোগ্রাহী করার জন্য, দেখার জন্য, বুঝার জন্য, জানার জন্য। আপনারা চেষ্টা করবেন আমি যে কাজটা করেছি আমার সাথে একাত্মতা করার জন্য, আপনার এতে বেনিফিট আপনারা পাবেন। এখানে বলতেছে যে কি কি কারণে মানুষ নেশাগ্রস্ত হয়। যেমন এটা আমরা যে খাই, ড্রিঙ্কিং করা, যে আপনার পান করা, অথবা হতে পারে অ্যালকোহলিক যে ড্রিঙ্কস গুলো আমরা খাই, এটা যখন আমরা খাই তখন দেখেন এই ছবিটার মধ্যে কিভাবে নেশাগ্রস্ত হওয়ার ফলে মানুষ কিভাবে তাদের ভিতরে চেঞ্জেস আসতেছে। আপনার এই অ্যামাউন্ট অফ অ্যালকোহল এন্ড স্পিড অফ কনজাম্পশন, এটা আপনার কিভাবে কতটুকু আপনার মদ খাচ্ছেন অথবা ড্রিঙ্ক করতেছেন, এবং এই কনজাম্পশনের জন্য অল্প সময়ে কতটুকু আপনার শরীরের মধ্যে যে বিএসি, ব্লাড অ্যালকোহল কন্টেন্টসের সৃষ্টি হয়, এর ডিপেন্ড করে আপনি কত তাড়াতাড়ি নিচ্ছেন এবং কিভাবে সেটা নিচ্ছেন, এর ঘনত্ব কতটুকু, এর প্রভাব কতটুকু বেস করে এর উপরে। আর এটাকেই বলে যে ব্লাড অ্যালকোহল কন্টেন্টস, ব্যাক, বিএসি। আমি এটা রিসার্চ করেছি, এই জিনিসগুলো পেয়েছি, আপনাদের দিচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করেন। জাস্ট আমি চেষ্টা করছি আপনি খুব দ্রুত এটাকে শেষ করার জন্য, কারণ আপনারা বুঝবেন আমাদের মেইন যে টার্গেট যেটা সেখানে আমাদের পৌঁছতে হবে। সেকেন্ড কথা, এর বায়োলজিক্যাল এন্ড জেনেটিক রিস্কটা কি থাকে। আমরা যারা মদ নেশাগ্রস্ত করি, আপনার মদ হতে পারে, গাঁজা হতে পারে, আপনার বিভিন্ন মারিজুয়ানা হতে পারে, অন্যান্য যারা নেয়, এটাতে কিন্তু যারা নেয় তাদের সন্তানদের মধ্যে জেনেটিক একটা বিশাল প্রভাব পড়ে যায়। এটা কিন্তু আবার সে চলে আসছে আমার মেডিকেল টার্মস এর মধ্যে। আমি আমার যে চর্চার দ্বারা আমার এপিজেনেটিক যে চেঞ্জেস গুলা আমার মধ্যে আসবে, মদের যে নেশাটা আসবে, এটা কিন্তু বাই ডিফল্ট আমার সন্তানের মধ্যে চলে যাবে।
গাঁজা খাওয়া বা যেটা খান, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সেটার প্রতি প্রভাব চলে আসবে। আমি যে কাজগুলা আমার জীবনে করেছি, ভালো অথবা মন্দ, ফর ইউর ইনফরমেশন, ইটস বিন ট্রান্সফার টু মাই চিলড্রেন্স। তো সেই জন্য আমি আপনাদেরকে শুধু এই নেশার মাঝখান দিয়ে আমি প্রত্যেককে অনুরোধ করবে, বি ফার্ম টু ইয়োরসেলফ, নিজের প্রতি যত্ন হন। যদি আপনি সন্তানের প্রতি আপনি সত্যিকার মায়া মমতা করতে চান, ভালো যদি চান যে আপনি সন্তানের জন্য শুধুমাত্র তাদের স্কুলে পাঠালে ভালো জিনিস কিনে দিলে হবে না, আপনার নিজের চরিত্রকে প্রথম গঠন করতে হবে। আপনার প্র্যাকটিসেস হ্যাজ টু বি গুড। আপনি অবাক হয়ে যাবেন, আজকে আমি এখন এই বয়সে এসে আমি মনে করতে পারি, যদি আজকে আমি এখানে পৌঁছতে পারি, আমার জীবনের ছন্দ যদি এত চমৎকার হতে পারে, আমি যদি ভালো থাকতে পারি, আমার যদি কোনো কমপ্লেইন না থাকতে পারে, আমি বলবো সেটা আমার বাবা মার জন্যই হয়েছে। আমরা ছোটবেলায় বুঝতে পারিনি কেন আমার বাবা মাদেরকে দেখতাম সবসময় অন্যের জন্য কাজ করতো, করতে পারলে ভালো হতো। আমরা রাগ করতাম আমার বাবার সাথে যে আমাদেরকে দিচ্ছে না, ওদেরকে দিচ্ছে, কিন্তু কেন দিচ্ছে? এই তার স্বভাবটার কাজের জন্য আজকে আমাদের মধ্যে সে বেনিফিটটা আছে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের মধ্যে চলে আসছে। আপনার কথাটা খেয়াল করবেন, কিন্তু আগেকার দিনে কিন্তু ফ্যামিলিকে কেন দেখা হতো, ওয়াই দে লুক ব্যাকওয়ার্ড, কিন্তু এটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে। আমরা তো এখন বাহ্যিক যে আলো, বাহ্যিক যে চাকচিক্যতা দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। উই ডোন্ট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড। আমি আবারও আপনাদেরকে বলবো, যারা সত্যিকার ভাবে আজকে সময় দিয়ে আমার সাথে এখানে আছেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এছাড়া আগেকার দিনে যা ময় মুরব্বীরা যারা বলেছে, এর পিছনে কারণে একটাই ছিল, আমরা কিন্তু সে জিনিস শিখতে চাচ্ছি না, জানতে চাচ্ছি না, জন্যই আজকে আমাদের মধ্যে এত অসুবিধার আমাদের সৃষ্টি হচ্ছে। তো সেই জন্য অনুরোধ করব যে যারা নেশাগ্রস্ত, এমনকি যারা আপনি মোবাইল হোক, ইলেকট্রনিক ডিভাইস হোক, এইসব ব্যাপারে যারা এডিক্টেড হবেন, আপনার জেনেটিক ফর্ম চেঞ্জ হয়ে যাবে, আপনার পরবর্তী প্রজন্মে এর থেকে আরো গভীর ভাবে আরো সিরিয়াসলি বের হয়ে আসবে। আপনি যদি সত্যিকার ভাবে ভালো সন্তান চান, বীজটা যাতে সুন্দর হয়, তার ডিফর্ম যাতে না হয়, সেই জন্য আমাদের কাজ করতে হবে। এথনিসিটি অর্থাৎ আপনার বংশ পরম্পরা, যে বংশ মানে আপনার যেভাবে আপনার বংশের যে ধারা, যেটা এই হেরিটেজের যে কম্পোনেন্ট যেটা আছে, এনজাইম যেটা আছে, এটা কিন্তু আইডেন্টিফাই হয়ে যায়। দেখেন, এক এক দেশের মানুষের চেহারার মধ্যে এক এক ধরনের ভাব এবং তার প্রকৃতি রয়েছে এবং তাদের প্র্যাকটিসটাও রয়েছে। তো যে দেশে যে মানুষ যেভাবে চলে, যা খেয়ে বড় হয়, যেরকম মায়ের হাতের রান্না, গত সপ্তাহে আমি বলেছিলাম, অর্থাৎ কি, যে মায়ের হাতের যে রান্না খেয়ে আপনি বড় হচ্ছেন, সেটি আপনার জন্য সবচেয়ে বড় টেস্ট, আর একজন কাছে নাও হতে পারে। তেমনি ভাবে আপনি যে পরিবেশে, যে দেশে আপনার জন্ম হয়েছে, সে দেশের পরিবেশ পরিস্থিতির কারণে সেই জিনিসটা আসে। যেরকম ওয়াইন জিনিসটা কেন নেওয়া হয়, ওয়াইন জিনিসটা আপনি মনে করেন কোথায়, কোল্ড কান্ট্রি, যেখানে শীত প্রধান দেশ, তাদের শরীর গরম করার জন্যই ওয়াইন আপনি নেয়, ওটাতে আপনার শরীর ব্যালেন্সিং হয়। কিন্তু সেটা যখন এই গরম গ্রীষ্ম প্রধান দেশে আপনি যখন নিবেন, সেটা শরীরের মধ্যে রিয়াক্ট করবে এবং এটা তখন আপনার শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে আসবে। অর্থাৎ প্রতিটা জায়গার, সে জায়গা অনুযায়ী প্রত্যেক খাওয়া দাওয়া পানীয় সবকিছু সেট করা আছে। তো এই যে আমরা বলতেছি যে নেশাটা কিভাবে আসে, আপনি তার প্রয়োজনের অতিরিক্ত যাই নিবেন, সেটাকেই আমরা নেশা বলে থাকি। এবং এই যে বিভিন্ন ধরনের, আপনি বলেন এশিয়ান বলেন, আমেরিকান বলেন, এদের মধ্যে দেখা যায় যারা এই অ্যালকোহলের উপরে যাদের প্রভাব রয়েছে, তার রক্তের মধ্যে একটা পরিবর্তন তাদের মধ্যে চলে আসে, বাই ডিফল্ট তাদের মধ্যে অনেক কিছুর মধ্যে ঘাটতি চলে আসে। তো সেই জন্য আমাদের খেয়াল করতে হবে যে আমরা কিভাবে এই জিনিসটা দেখতে পারি। আবার দেখেন, জেন্ডার অর্থাৎ ছেলে এবং মেয়েদের মধ্যে কাদের শরীরে নেশা তাড়াতাড়ি ধরে, আপনারা ভাবতে পারেন, দেখবেন যে ওরা বলতে পারে যে দেখো, ছেলেদের মধ্যে কিন্তু নেশা কিন্তু চট করে ধরে না, কিন্তু মেয়ে যদি হঠাৎ করে নেশা কোনো কিছু নেয়, দেখবেন সে মাথা ঘুরে পড়ে গেছে, কেননা তার শরীরের মধ্যে এইটার কিন্তু এটার যে ইনটক্সিকেন্ট যে জিনিসটা, এটা চট করে আপনার ছেলেদের ধরে না, কেননা তাদের বাই ডিফল্ট যদি তার বাবা অথবা তার বংশ পরম্পরায় যে ছেলেরা যদি বেশি খেয়ে থাকে,
আপনার এ ধরনের নেশা করে থাকে, তখন এর কিন্তু নেশাটা আসতে সময় লাগবে। কিন্তু মেয়েরা যদি না করে থাকে, তার মায়ে যদি নেশাগ্রস্ত না থেকে থাকে, মেয়ে কিন্তু হঠাৎ করে যদি একটা এমনকি ছোট্ট একটা সিগারেট অথবা কিছু নিল, চট করে মাথা ঘুরে পড়ে যাবে। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক মেয়েরাও কিন্তু সিগারেট খায়, একা দিনে আপনার হুক্কা এগুলো খেত, আপনি নিত, কিন্তু পরে যদি আপনি নেন আপনার কিন্তু লাগবে না। এটা কিন্তু বাই ডিফল্ট জেনেটিক্যালি জিনিসটা চলে আসে। দেখা যায় যে মেয়েদের থেকে ছেলেদের মধ্যে নেশা যখন তারা করে, ব্লাড স্ট্রিম যেটা আছে এটা 40% আপনার কম হচ্ছে মেয়েদের, মানে ফাস্টার, মানে খুব দ্রুত তাদের মধ্যে নেশাগ্রস্ত তারা হয়ে যায়। ছেলেদের 40% কম ভাবে তাদের মধ্যে নেশা হইতে সময় লাগে। আমি এটাকে একটা অ্যানালিসিসের থেকে আমি এটা আনছি এবং বলতেছি আপনাদেরকে, জাস্ট টু মেক ইট মাচ মোর ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, আপনাদের বোঝার জন্য বলতেছি। সেই জন্য হচ্ছে যে আপনার যদি নেশা করতে ইচ্ছা করে, এটা কিন্তু বাই ডিফল্ট কিন্তু আপনি দেখা দেখি হয় না, রক্তের মধ্যে সে নেশার বীজ রয়েছে। আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলি। আমার বাবা যখন কলকাতা, ব্রিটিশ আমলে কলকাতায় ছিলেন, তখন কিন্তু সিগারেট খাওয়াটা, ক্যাপস্টেন সিগারেট খাওয়া, এটা খালি ভদ্রতার একটা সিমটম ছিল। আপনারা তো খেয়াল করেছেন পুরোনো ছবিগুলোর মধ্যে হিরোরা সিগারেট খেয়ে কথা বলতে পারলো, এটা একটা ফ্যাশন ছিল, ঠিক আছে, তারা কিন্তু নেশা ধরতো না। তো আমার বাবা একবার দেখা দেখি একবার সিগারেট নিয়ে এসে নেওয়ার পরে তার কাশি শুরু হয়ে গেল। তখন সে বলতেছে যে আমি পয়সা দিয়ে আমার কষ্ট কিনবো, পরে সেটা বাদ দিয়েছে, সে আর সিগারেট কোনদিন খায়নি। তো আমার নিজের ব্যাপারেও আমিও দেখা দেখি যখন প্রথম দিকে আমি যখন ব্যাংকে চাকরি করতাম, ওই সবার অফারে একটা দুইটা এরকম ভাবে টানতাম যে হ্যাঁ আমি একটু ভদ্রলোক, আবার আমি একটু ম্যাচিওর হয়েছে। কিন্তু পরবর্তী পর্যায়ে আমি ছেড়ে দিয়েছি এই কারণে, এটা দেখতাম যে আমার শ্বাসকষ্ট প্রবলেম, এই ট্রাবল ওই ট্রাবল আমার হচ্ছে, আমি এরপরে আমি এটা নেইনি। তো ডিপেন্ড করতেছে, বাই ডিফল্ট জেনেটিক্যালি সেটা ইনফ্লুয়েন্স করে। এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার দিয়ে আমি কথাটা আপনাদের বলতেছি। আপনাদের মধ্যে যদি কারোর এ ধরনের কোনো কিছু থেকে থাকে, আপনারা চেষ্টা করবেন, খুঁজে দেখবেন যে আপনার বাবার যদি সে নেশাটা থাকে, আপনার মধ্যে নাও আসতে পারে অথবা আসতেও পারে, ডিপেন্ড করে আপনি কতটুকু মানসিকভাবে শক্তি অথবা কোন পরিবেশে আপনি বড় হচ্ছেন। এরপরে ইন্টারেস্টিং ফ্যাক্টর দেখেন, যারা পাতলা শরীর আর মোটা শরীর, দেখেন যারা পাতলা, যাদের শরীরে একটু চর্বির অংশ বেশি, একটু মোটা, এদের কিন্তু নেশাগ্রস্ত হইতে সময় লাগে। কথাটা খেয়াল করেন, অল দ্য স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন, এদের নেশা করতে একটু সময় হয়। যারা একটু পাতলা, চট করে তাদের মধ্যে আপনার নেশা ধরে যায়। এটা বলছে বডি সাইজ এন্ড দ্য কম্পোজিশন। এটা হচ্ছে যে স্ট্রাকচারাল যে ফর্ম যেটা আছে সেখান থেকে এর ডিপেন্ড করে। যখন এই টক্সিন গুলো শরীরের মধ্যে যায়, শরীরের বিভিন্ন অংশগুলো সেটাকে অ্যাবজর্ব করতে করতে শেষ পর্যায়ে রক্তের মধ্যে বাকি অংশটুকু মিশে যায়। যখন রক্তের অংশে যখন বাকিটুকু মিশে যায়, তখন সে নেশাগ্রস্ত হইলে সে বিভিন্ন ভাবে এলোমেলো ভাবে অ্যাকশন করা শুরু করে দেয়। এরপরে দেখেন নেশা, এই যে যখন স্টমাক, আমাদের যে পাকস্থলী আছে, এই পাকস্থলীর মধ্যে আপনি দেখবেন যারা খালি পেটে যখন নেশা করে, এরা কিন্তু খুব বেশি এফেক্টেড হয়। যার জন্য যারা এমনি অনেক সময় দেখবেন নেশা করতে খায় বেশি, বিভিন্ন জিনিস খায় যখন, তখন এই নেশার জিনিসটা ওটাকে অ্যাবজর্পশন করে, অ্যালকোহলটাকে অ্যাবজর্ব করে, খুব কম সংখ্যক জিনিসই তখন নেশাগ্রস্ত জিনিস ব্লাড স্ট্রিমের মধ্যে সেটা আপনি পাস করে দেয়। তখন সেটা কার্বোহাইড্রেট, বিভিন্ন প্রোটিনের মাঝখানে এটা দিয়ে প্রসেস করতে করতে তারপরে ব্যাক যে কথা বলছে, ব্লাড অ্যালকোহল কন্টেন্টসটা কমে আসলে তখন নেশাটা তার কম হয়ে থাকে। আপনারা দেখবেন যারা বিভিন্ন ধরনের আপনি নেশাগ্রস্ত, তারা কিন্তু অনেক জিনিস খায় এবং খায় ও জিনিসটা একটু করে খাইলে নেশা একটু কমে আসে, আবার নেশাগ্রস্ত হয়। কিন্তু এটার একটা বিশাল একটা এফেক্ট তার শরীরের মধ্যে, তার ডিএনএ এর মধ্যে এটা চলে যায় এবং সেটা খুবই ডেঞ্জারাস। নেশার মাঝখান দিয়ে কিন্তু আপনার ডিহাইড্রেশনের অনেক আপনার প্রবলেম আসতে পারে। আমার জানা মতে একটা সত্যিকার ঘটনা আমি আপনাদের বলতেছি। বাহরাইন থাকা অবস্থায় আমাদের একজন বিশিষ্ট ব্যাংকার বন্ধু ছিলেন, সে কোনো সময় পানি নিতেন না। আমি এতক্ষণে এটা বুঝতে পারলাম যে কেন তার এই অবস্থা হয়েছে। বিশাল আপনার টপ ক্লাস আপনার সেন্ট্রাল ব্যাংকের সে একজন বড় কর্মকর্তা ছিলেন, ইয়াং মানুষ। সে রেগুলার তার হাতে সবসময় সফট ড্রিঙ্কস সে বলতো, এবং আমি জানি না তার অ্যালকোহলিক উনি ছিল, ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার ছিল কিনা, আই এম নট শিওর অ্যাবাউট ইট, তবে অফকোর্স তারা নিত, কিন্তু পানি নিত না কোনো সময়। ঠিক আছে, একবার সে দেশে ঢাকায় ছিল, ঢাকায় এক ইমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে তখন
তার শরীরের মধ্যে পানির পরিমাণ কমে গেছে, সে কোনো সময় পানি নিত না, সবসময় সফট ড্রিঙ্কস অথবা অন্য কোনো লিকার জাতীয় জিনিস নিত। এবং হঠাৎ করে তাকে যখন অলমোস্ট কলাপসিং কন্ডিশনে তাকে হাসপাতালে নিতে নিতে সে মারা গেছে, ইয়াং মানুষ। তো এখন আমি দেখতেছি যে যদি পানিটা যদি আপনার ঠিক মতো না খান, এইটা কিন্তু আপনার কিডনিকে যেভাবে আপনার যে ফিল্ট্রেশনের যে ব্যাপারটা আছে সেটা আপনার ব্লাডার যে আছে সেগুলোতে আপনার বিশাল ভাবে এটা আপনার ক্ষতি করে দেয়। তো সেই জন্য যারা সফট ড্রিঙ্কস নেন এটাও কিন্তু এক ধরনের আপনার টক্সিক জিনিস। এই যে আপনি কিছু হলে আমি ঠান্ডা খাই, আমি একটু কোকা-কোলা 7 আপ অথবা এই ধরনের জিনিস আমরা খাচ্ছি, তাতে ডাবের পানি বাদ দিয়ে আমরা নিচ্ছি। যতটুকু সম্ভব পানির উপরে ভালো অন্য কোনো কিছু হয় না। পানি আপনার ডিহাইড্রেশন থেকে আপনাকে বাঁচাবে এবং আপনাকে বেশি দিন বাঁচার এবং সুস্থ থাকার জন্য আপনাকে সাহায্য করবে। সেই জন্য আমাদের খেয়াল করতে হবে যারা এই যে নেশাগ্রস্ত হয়, তো ভুল একটা আপনার রিদমটাই ভুল। এখান থেকে আমরা বের হয়ে আসবো, কিন্তু আমরা জানার চেষ্টা করি যে এই জিনিসগুলোর কত কত ক্ষতিকর দিক আছে। ঠিক আছে, এবার দেখেন এই যে কার্বোনেটেড বেভারেজ যেটাকে বলে, যে কোকা কোলা বলেন অথবা পেপসি বলেন, এই যে দেখেন দেখা যায় যখন ঢালা হয় দেখেন কিভাবে সেটা আপনি বের হচ্ছে। এর মধ্যে কি আছে? carbonation speed up absorption. Alcohol mixed with a carbonated beverage such as Coca-Cola or tonic water will be absorbed more quickly into the bloodstream. This also true for the champagne and the wine colors. এই যে দেখেন অনেক সময় দেখা যায় যারা যে আপনার এই ধরনের ড্রিঙ্কস নেয় তারা কিন্তু সোডা ওয়াটার মিক্স করে নেয়। আমি জানি না, যারা হয়তো জানেন, আপনি জানেন যখন এই ড্রিঙ্কস নেয় তখন দেখবেন বলে যে একটা ওয়াইন দিল, বলে ওর মধ্যে সোডা ওয়াটার দাও। কেন দেয় জানেন? এটাতে কিন্তু চট করে এটা রক্তের মধ্যে আপনি মিশে যেতে পারে, আর রক্তের মধ্যে যখন মিশে যায় তখন আপনি নেশাগ্রস্ত হন। বুঝাতে পারলাম? আমাদের মেইন যে জিনিসটা আমরা শিখবো খারাপ কি সেটার চরম পর্যায়ে জানবো, এরপরে দায়িত্ব আপনাদের যে আমরা কিভাবে এর থেকে বের হয়ে আসবো। আমরা যারা নেশাগ্রস্ত না, নো প্রবলেম, যাতে আমরা তাতে না হতে পারি সেজন্য আমাদের অ্যালার্ট থাকতে হবে। অনেক সময় মানুষের যখন পয়সা বেশি হয়ে যায়, সোসাইটির হাই লেভেলে চলে যায়, তখন হাতে ওই গ্লাসটা একটু না থাকলে বলে তুমি তো আসলে কোনো সোসাইটির মধ্যে পড়ো নাই, যার জন্য ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও আমার জানা মতে অনেকে আছে এভাবে তারা এ ধরনের নিয়ে থাকে, তারা জানে না এটার পরিণতি কতটুকু হতে পারে। সেজন্য আমাদের কথা হচ্ছে যারা এই যে কার্বোনেটেড ড্রিঙ্কস নেন, আপনি খেয়াল করবেন যখন হ্যাভি খাওয়া খান, দেখবেন হয়তো বিরিয়ানি খেলেন, খুব হিউজ খাওয়া হলো, আপনার ভাল লাগছে না, এই একটা কোকা-কোলা অথবা পেপসি অথবা একটা 7 আপ অথবা মিরান্ডা না আমার ভাল লাগবে। তার মানেটা কি? আপনি এটা ইমিডিয়েটলি ফুড ভ্যালুটাকে শেষ করে দিয়ে নিয়ে আপনাকে রিলিফ কন্ডিশন দিচ্ছে। তার মানে আপনি কোনো ফুড ভ্যালুই পাচ্ছেন না, যা খেলেন কিছুই না। আমরা তো এইটা একটা ফ্যাশন হয়ে গেছে, না আমার কোকা-কোলা আমার সফট ড্রিঙ্কস আমার চলে না, দিস ইজ এ ফ্যাশন। যেটা আগেকার দিনে আমি লেবুর শরবত আমরা খেতাম, লেবুর শরবত নিতাম, ডাবের পানি নিতাম, কত ভালো জিনিস ছিল, এগুলো থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আমরা নেশাগ্রস্ত হচ্ছি। যেভাবে আমরা নেশাগ্রস্ত এখন মোবাইল আর আপনার ট্যাব অথবা কম্পিউটারের মধ্যে, ছেলে মেয়েরা ওই একই অবস্থায় চলে গেছে। আমরা তো নেশা বলতেছি, আমরা অনুরোধ করব আপনারা যারা আছেন আপনারা চিন্তা করে দেখেন, আপনারা খুঁজে বের করেন যে আপনার সন্তান আপনার নিজেরা কোন নেশায় নেশাগ্রস্ত হচ্ছেন। এনার্জি ড্রিঙ্কস একটা জিনিস খেয়াল করেন, আপনাদের টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেখায় না যে এনার্জি ড্রিঙ্কস খাওয়া তোমার এরকম শক্তি হয়ে যাবে, তুমি এরকম লাভ দিয়ে এখান থেকে ওখানে চলে যেতে পারো। এই যে মিডিয়ার প্রোপাগান্ডা, what a nonsense. Media is nothing but a lying box. আমি আবারও বলবো আপনাদেরকে, আমরা এর দ্বারা প্রভাবিত হব না। মানুষের ব্রেইন ওয়াশ করে নিয়ে এই যে এনার্জি ড্রিঙ্কস এর মধ্যেও এখানে আপনার অ্যালকোহল থাকে, সিরিয়াস ধরনের আপনার কেমিক্যাল টক্সিন থাকে, যেটা মিশে গিয়ে ব্লাডের মধ্যে আপনার একটা দ্রুততা সৃষ্টি করে, আপনি ফিল করেন আমি অত্যন্ত ভালো ফিল করছি, এরকম সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়। এই এনার্জি ড্রিঙ্কস খেয়েছি, আমি এখন বিশাল মহা স্পাইডারম্যান হয়ে গেছি, আমি অমুক হয়ে গেছি। অল ফালতু জিনিসপত্রের মধ্যে আমরা এমন ভাবে মিশে গেছি যে আমরা বুঝতে পারছি না। পয়সা নষ্ট, আমাদের শরীর নষ্ট, পরিবেশ নষ্ট, সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের দেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে খেয়াল করতে হবে যাতে আমরা এর থেকে বের হয়ে আসতে পারি। আবার দেখেন এই ড্রিঙ্কিংটা কিভাবে মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে, কিভাবে আমরা অসুস্থ হয়ে যায়। দেখেন মানুষ যখন ফ্রাস্ট্রেটেড হয় যে কোনো কারণে, দেখেন তখন সে হয়তো নেশাগ্রস্ত হয়ে নেশাটা নিয়ে মাথায় দেখেন হাত দিয়ে বসে আছে, সেই সিদ্ধান্ত নিতে পারতেছে না আমি কি করব। এটা কি কারণে?
কোনো জায়গায় কথা কেউ রাখতে পারে নাই, কারোর সাথে প্রমিস করেছে, প্রমিস হয় নাই, সে আশা করেছে কিছু পাবে, পায়নি। এই যে অবক্ষয়গুলা, এই অবক্ষয়ের থেকে মানুষের মধ্যে এই ধরনের পরিবর্তন আসে, এবং তখন তারা এই ড্রিঙ্কস করে, বিভিন্ন ড্রাগের দ্বারা আসক্ত হয়, বিভিন্নভাবে কাজ করতে তার লাইফটাকে শেষ করে ফেলে। আবার দেখেন এই নেশাগ্রস্ত হইলে বা কি কি ধরলে মানুষের মুড যেটা আছে, ইমোশন যেটা আছে, এই ইমোশন গুলা বিভিন্ন রাগ, দুঃখ, একাকিত্ব, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে আপনার সৃষ্টি হয়, তার থেকে কি কি হয় মানুষ কিন্তু যখন, এটা কিন্তু হঠাৎ করে হয় না, এটা কিন্তু বংশানুক্রমেও আপনার আসতে পারে। সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় মা যদি বিষণ্ণতায় ভোগে, তার উপর টর্চারিং যদি করা হয়ে থাকে, তাকে খারাপ ভাবে বিহেভ করা হয়ে থাকে, তার সন্তান যখন হবে তখন তার বাইপোলার ডিসঅর্ডার হতে পারে। বাইপোলার ডিসঅর্ডার হচ্ছে দুই রকমের জিনিস, দুই ভাবে আপনি দেখতে পারেন, নিজেকে দুই ভাবে আপনি দেখবেন, কোনো জায়গায় আপনি স্থির হতে পারবেন না। তারপরে তার মধ্যে স্ট্রেসফুলনেস এই সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, তার মধ্যে সারাক্ষণ ভয় ভয় অ্যাংজাইটি তার হতে পারে, ডিমেনশিয়া হতে পারে, রাত্রে ঘুম হবে না, আপনার ঘুম হবে উঠবেন, ইনসোমিনিয়া আপনার হতে পারে, সিজোফ্রেনিয়া আপনার হতে পারে। সিজোফ্রেনিয়া যখন হয় তা ভাবে যে কেউ আমাকে ধরতেছে, কেউ আমার সাথে টাচ করতেছে, তখন সে উদ্ভট ভাবে এক লাখ কথা বলতেছে। এই যে রোগগুলা কেন হয়, আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি, এই হোমিওপ্যাথির গভীরে যারা প্রবেশ করছেন, যারা এ নিয়ে রিসার্চ করতেছেন, জানতেছেন যে কেন মানুষের এই বিহেভিয়ার প্যাটার্ন গুলো আসতেছে, কেননা আমাদের জেনেটিক সাইডের মধ্যে যে চেঞ্জেস গুলো আনতেছে, এপিজেনেটিক সাইডে যে চেঞ্জেস আমাদের পারিপার্শ্বিক অবস্থার জন্য হচ্ছে, তার জন্যই কিন্তু আমাদের মধ্যে এ ধরনের বিহেভিয়ার প্যাটার্ন আসতেছে। তাকে আমরা বিভিন্ন সময় বলি নেশাগ্রস্ত হতে পারে, তার ব্যবহারের মধ্যে ইনডিসিপ্লিন থাকতে পারে। তো এগুলার জন্য আমাদের কি দরকার? এর জন্য আমাদের সামাজিকভাবে এর উপরে আমাদের কাজ করতে হবে। আমরা যত সুন্দরভাবে এর কাজ করতে পারবো, এ নিয়ে চিন্তা ভাবনা করতে পারবো, সমাজের অধিপতি যারা আছে, যারা ভালো চিন্তাশীল আছে, সমাজবিদ যারা আছে, এদের উপদেশ আমরা নিয়ে চর্চা করে আমাদের সমাজটাকে, দেশটাকে, আমাদের পরিবারটাকে আমরা সুন্দর অবস্থায় ফিরিয়ে আনতে পারি। এবার দেখেন নেশাগ্রস্ত কারণ অনেক ফ্যাক্টরও আছে। হরমোনাল ইমব্যালেন্সিং, দেখেন সিমটমস অফ হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়। মানে কেন মানুষ বলে যে নেশা নেশা ভাব, বলে কি women who are taking some birth control pills and or are in the premenstrual time in their cycle may have the higher BSE, অর্থাৎ ব্লাড অ্যালকোহল কন্টেন্টস তার মধ্যে চলে আসে। যারা আপনার মেয়েরাও, যারা আপনি মনে করেন অনেক সময় যারা নেশার জিনিস নেয়, তাদের মধ্যেও কিন্তু তাদের যে মাসিক যে আপনার একটা সাইকেল যেটা আছে তার মধ্যে ইমব্যালেন্সিং হয়, এবং তার ব্লাডের মধ্যে ওইটা যখন কন্টেন্টসটা হাই হয়, তার সন্তান যারা আছে তাদের মধ্যেও কিন্তু পরিবর্তন আসবে। এবং এর দেখবেন তাদের মধ্যে ক্যারেক্টার হবে কি সোয়েটিং, তার সবসময় দেখবেন ঘাম ঝরতেছে, কোনো কিছু হইলে মুখটু ঘাইমায় অস্থির হচ্ছে, ব্লুরিশ ভিশন, অর্থাৎ চোখের মধ্যে ওই যে কি জানি তারাবাতি দেখে, এক এক সময় এক এক রকম হঠাৎ করে দেখে। তারপরে তার মধ্যে ফার্টিলিটি ইস্যু, অর্থাৎ সন্তান হওয়ার ব্যাপার নিয়ে যে ট্রাবল গুলো হয়, এটাও একটা আছে, ফ্যাক্টর আছে। তারপরে বিভিন্ন জয়েন্টে ব্যথাগুলো যেগুলো হয়, সেগুলোও একটা কারণ হচ্ছে বিকজ অফ দ্য হরমোনাল ইমব্যালেন্সিং। এবং এটার পিছনে কারণ কিন্তু যে বার্থ পিল যারা নেয়, এই বিভিন্ন মেডিকেশন এক্সট্রা যে কেমিক্যাল যাচ্ছে, এটা দিয়ে কিন্তু আপনার মধ্যে বিশাল একটা চেঞ্জেস আসে, পরিবর্তন হয়। এরপরে এমনও হয় এর জন্য মানুষের কিন্তু ওজন বাড়তেও পারে, ওজন কমতেও পারে, শুধুমাত্র যখন হরমোনাল ইমব্যালেন্সিং। এবং এই হরমোনাল ইমব্যালেন্সিং এর জন্য বিভিন্ন ধরনের ড্রাগ হোক, অথবা মেডিসিন হোক, অথবা যে কোনো টক্সিন জিনিসপত্র নেওয়ার অভ্যাস থেকে কিন্তু এটা আসতে পারে। আবার দেখবেন অনেকে সারাক্ষণ মাথা ব্যথা ধরে আছে, মাথা জিনজিন করতেছে, বিভিন্ন সময় শুধু মাথা ব্যথার কথা বলে, মাইগ্রেনের কথা বলে। এর পিছনে কারণ কিন্তু একটাই, আমরা কিন্তু সেটা খুঁজে না বের করে একটা প্যারাসিটামল নিচ্ছি, ওই ইমার্জেন্সি কোনো ডাক্তারের সাপ্রেশন করাচ্ছি, কিন্তু তারা ভাবতেছে না এটার পরিণতি যে ক্যান্সারের দিকে যাচ্ছে, তারা ভাবতে পারতেছে না। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে আমরা শুনতে পেলাম যে তার কি হয়েছে, ব্রেন ক্যান্সার হয়ে গেছে। কিভাবে হইলো? তখন প্যানিকিং শুরু হয়ে যায়। আর এই প্যানিকিং এর জন্য তখন আপনাদের সয় সম্পদ যা আছে বিক্রি করে নিয়ে সেটা করার জন্য আপনারা ধাওয়া করেন, এবং পরবর্তী পর্যায়ে কি হয় আপনারা তো অনেকে এর মধ্যে হয়তো অনেক এক্সপিরিয়েন্স আপনারা করেছেন। এরপর চলে আসেন, ঘুম একটা বিশাল বিষয়, স্লিপ। কথা কিন্তু আমরা সব সময় বলি যে আপনার ঘুম যদি ঠিক হলো, আপনি পরের দিন আপনার সুস্থ মানুষ।
আপনি যদি ঘুম যদি ঠিক মতো না হলো পরের দিন আপনার অসুস্থ মানুষ, আপনার মেজাজ খিটমিটে থাকবে, বিরক্তি হবে, আপনার কাজের প্রোডাক্টিভিটি আসবে না, আপনার মতো কনসেন্ট্রেশন আসবে না, আপনি প্রবলেম সলভ করতে পারবেন না। তো ঘুমটা কি? এই ঘুমটা হচ্ছে, ইফ ইউ ল্যাক স্লিপ or are tired, you will become impaired more quickly. If you get 5 or less hours of sleep for 4 nights in a row, for example, 2 drinks will start to feel like 6 drinks. Another way of describe this, lack of sleep reduces tolerance, so impairment will be experienced at lower back level of normal. দেখেন যদি আপনার প্রতিদিন যদি 5 ঘন্টা, কমসে কম 5 ঘন্টা একটানা ঘুম না হয়, আর এভাবে যদি 4 দিন সময় আপনি পার করে দেন, আপনি যদি তখন যদি ড্রিঙ্ক যদি 2টা ড্রিঙ্কস নেন, মনে হবে যে আপনি 6 ড্রিঙ্কস নিয়ে পুরো মাতাল হয়ে গেছেন। তার মানে আপনার কম ঘুমও কিন্তু আপনার মধ্যে সহ্য ক্ষমতা কমিয়ে দেয়। কি বুঝা গেল? যদি কম ঘুম হয়, একটা মানুষ সে সহ্য করতে খালি রিয়্যাক্ট করতেছে, গো অ্যান্ড চেক যে তার ঘুম হয়নি ঠিক মতো, লাস্ট 4 রাত্রি তার প্রপারলি ঘুম হয় না, তাকে যে কোনো কথা বলে সে রিয়্যাক্ট করতেছে। এবং এর পরিণতিতে এই যে ইনসোমেনিয়া, নার্কোলেপসি, তারপরে সার্কাডিয়ান রিদম স্লিপ ওয়েক ডিসঅর্ডার, CRSWD, স্লিপ অ্যাপিনা, ডিলেড স্লিপ ফেজ সিনড্রোম, এগুলো আপনার দেখা দিবে। যদি আপনার 4 দিন যদি আপনার নন স্টপ এভাবে 4-5 ঘন্টার নিচে ঘুমান, আপনার শরীর আপনার খারাপ হওয়া শুরু করবে, তখন আপনি নেশাগ্রস্তের মতোই বিহেভ করবেন। তাহলে আবারও বলে দিচ্ছি, আমাদের যারা আছেন ঘুমটাকে কারেক্ট করার জন্য চেষ্টা করেন, এর জন্য যে কোনো কম্প্রোমাইজ আপনাদের দরকার করেন প্লিজ। আপনারা সুস্থ থাকতে চান, দীর্ঘজীবী হতে চান, এ ব্যাপারে একটু অ্যাটেনশন দেন। আর যারা ডাক্তার ভাইরা আছেন, আপনারা আমাদের ক্লাসের মধ্যে সব বিষয় নিয়ে আর ডিটেল আলোচনা করবে। যারা ডিপে যাচ্ছেন, নতুন স্টুডেন্ট যারা আছেন, তারা আপনি জানেন আমরা কিন্তু ওভারঅল হলিস্টিক ওয়েতে আমাদের এই কোর্সগুলোকে রান করার চেষ্টা করি, যাতে আপনারা বুঝতে পারেন এটা এমন কোনো জিনিস না আপনি পাস করলেন, সার্টিফিকেট পেলেন আর ডাক্তারের কাছে ডাক্তার হয়ে গেলেন, মানুষকে যে কোনোভাবে ট্রিটমেন্ট আপনি করবেন, সেটা হবে না। আমরা চাচ্ছি যে আমরা নিজেরা ভালো থাকবো, নিজেরা ভালো থাকতে পারলেই আমরা মানুষকে ভালো করতে পারবো। এই ড্রিঙ্কের সাথে আবার একটা জিনিস আছে, আবার ড্রাগ যেটা আছে, ড্রাগের মধ্যে মরিজুয়ানা হয়তো আপনারা শুনছেন, আগে আমরা শুনতাম মরিজুয়ানা নেশাগ্রস্তদের প্রতি, এখন তো এর উপরে এখন বিভিন্ন লেভেলের আপনার ড্রাগস চলে আসছে, বিভিন্ন ধরনের আপনি নেশার জিনিস চলে আসছে। এটা বলছে marijuana reduces nausea which can inhibit the body's ability to remove harmful toxin by vomiting. Marijuana can increase the threshold required with the illicit of the vomiting response. অনেক সময় marijuana যারা নেশাগ্রস্ত হয় তারা বমি করে নিয়ে তারা ভালো অবস্থা থাকতে পারে, কিন্তু আমি জানি না, আমার এই ব্যাপারে কোনো ধারণা নাই। তো আমি জাস্ট আপনাদের একটা গ্ল্যান্স আপনাদের দিচ্ছি, এই নেশা যে কোনো নেশাই ক্ষতি করে। আবার একটা জিনিস আপনি খেয়াল করবেন, ওভার দ্য কাউন্টার ড্রাগ অনেক সময় হয় কি, যে কোনো সময় আপনি চলে গেলেন আপনার ফার্মেসিতে জানে বলে আমাকে এই ট্যাবলেট দাও, ওই ট্যাবলেট দাও, পেইন কিলার আছে, অমক কিলার আছে, আমার প্রবলেম হচ্ছে, ধামাধাম আপনার কিনে নিলেন। এবং এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে, অনেক ড্রাগ আছে, এটা কিন্তু আপনাকে নেশাগ্রস্ত করে, আপনাদের জানেন না। হয়তো নেওয়ার পরে ভালো লাগলো, আপনি ঘুমিয়ে পড়লেন, দ্যাট ইজ দ্য পয়জন। আমাদের চেষ্টা করতে হবে এই ধরনের না জেনে বুঝে শুনে এই ধরনের ওষুধ থেকে আমরা দূরে থাকবো। এরপরে দেখেন, আমার আসলে সময় অনেক কম, আমি অনেক কিছু কালেক্ট করেছি। মানে মানুষ যখন মানে ড্রাগ নেয়, যখন এর সাইন গুলা কি হয়, কোকেন নিলে এক ধরনের হবে, তারপরে তার ক্যারেক্টার গুলা কি হবে এখানে চলে আসতেছে, অ্যালকোহল নিলে তার সিডেটিভ আপনার অ্যাকশন গুলো চলে আসবে, এবং তারপরে ক্যারেক্টারিস্টিক কি আসবে, হিরোইন নিলে কি আসবে, ক্যানাবিস এই যে মরিজুয়ানা যেটা বলে সেটা নিলে কি আসবে, এগুলো কিন্তু এখানে লেখা আছে। আমি এটাকে আপনাদেরকে শেয়ার করে দেবো, আপনারা এটা পড়ে নেবেন। আমাদের সময় যেহেতু স্বল্প, আমরা উই ক্যানট গো অ্যাড উইথ দ্যাট। আবার যখন আপনারা এই নেশাকে যখন উইথড্র করতে যাবেন, স্টপ করবেন, তখন আপনাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের অসুবিধা যে সৃষ্টি হতে পারে সেটাও এখানে আছে। দোজ আর ইন্টারেস্টেড আমি শেয়ার করবো, আপনারা এর উপরে চলে যাবেন। আমার মনে হয় এই যে নেশার কথা আমি বলেছিলাম, কেনাকাটাও একটা নেশা, মানে বসে থাকতেই পারে না, বসে আছেন আবার যেতে হবে কেনার জন্য, এটা এক ধরনের নেশা। ক্যাটমিন রেড ড্রাগ, ভয়ঙ্কর নতুন নেশা, যেটা আপনারা হয়তো জানেন,
যে আজকাল যে ইনজেকশনের মাধ্যমে বিভিন্ন ধরনের যে ড্রাগ নেওয়া হয়, এটাও কিন্তু আপনাদের সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেছে। এবং এই ধরনের নেশাগ্রস্ত হওয়ার জন্য এ প্রজন্মের সন্তানদের মধ্যে বিভৎস তাদের বিহেভিয়ার প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। আমরা সামাজিকভাবে যদি এদেরকে প্রতিহত করতে না পারি, আপনারা যত বড় বড় আপনার রেফারেন্স দেন, যত বড় বড়ই আপনি আইন করেন, বিভিন্ন করেন, হবে না। অর্থাৎ আপনি বীজটাকে যদি আপনি ঠিক করতে না পারেন, আপনি প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। আর প্রজন্ম শেষ হলে সেই প্রজন্মের মধ্যে আমরা যখন থাকবো, আমরা কোনোদিন ভালো থাকতে পারবো না। ধোঁয়ার নেশা তো আপনারা দেখলেনই, যে যারা সিগারেট খায়, বিভিন্ন খায়। আর যে বললো যে আমাদের যে সবচেয়ে বড় কথা নেশা হচ্ছে মোবাইল, দেখেন মাদকের চেয়েও বড় নেশা হচ্ছে এই যে মোবাইল। দেখেন কিভাবে সম্পূর্ণ জিনিস কনসেন্ট্রেট করে বসে আছে। দেখেন ছোট ছোট বাচ্চারা এই যে আপনি ট্যাবলেটের মধ্যে বসে আছে তার। আর আমাদের তো এখন হয়ে গেছে কি যে প্রত্যেকের হাতে মোবাইল আছে, বাচ্চারা কাঁদতেছে, হাতে দিয়ে দিল। আমার মনে করতেছি যে আমার তো সময় কেটে গেল, আমি রান্নাবাড়ি করে ফেললাম, আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে পারতেছি, আমি কোথায় বেড়াইতে যেতে পারতেছি, বাচ্চাকে মোবাইল ধরাই দিলাম। কিন্তু আমাদের বাচ্চাদের জন্য যে জিনিসটা দরকার সেটা না দিয়ে যদি আপনার দেন, আমার মনে হয় যে মারিজুয়ানার আপনি ড্রাগ বলেন, এর থেকে সিরিয়াস নেশা হচ্ছে আমাদের এটা। আর এরপরে আমি খুব কুইকলি আমি চলে যাচ্ছি সামাজিক অবক্ষয় এবং কিশোর গ্যাং যেগুলো হচ্ছে, আপনারা দেখতেছেন যে কেন এগুলো হচ্ছে, সেগুলোর জন্য আমাদের কি করা দরকার। এবং এ নিয়ে আমি আলোচনা পুরোপুরি করেছি যে আমাদের বাংলাদেশের যে একটা যে মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক যেটা ছিল, এটা কিন্তু ডে বাই ডে কিন্তু চলে যাচ্ছে। আগে যে আমাদের রিলেশনশিপটা পুরনো ধাঁচের যে সম্পর্কগুলো ছিল, এটা উইক হয়ে যাচ্ছে। আমরা কিন্তু কেউ কাউকে কেয়ার করতেছি না। আমি এর আগের যে আমার যে একটা সেশন করেছি শিকড়ের সন্ধানে, এটাও কিন্তু কানেক্টেড। আমরা শিকড়কে বিচ্ছিন্ন করে গেলে আমাদের এই নেশাগ্রস্ত আমরা হয়ে যাব। এর জন্য আমাদের বিভিন্ন মডার্ন আমরা যাই কিছু করতেছি, কিন্তু তার সাথে আমাদের শিকড়ের সম্পর্ক না থাকার জন্য সামাজিক অবক্ষয় আসতেছে। এবং এরই রূপারূপে আমরা কিন্তু ডে বাই ডে আমাদের প্রতিনিয়ত যে বিভিন্ন বিধ্বংসীমূলক বিহেভিয়ার প্যাটার্ন আমরা রাইট অ্যান্ড লেফট দেখতেছি, বিকজ অফ দ্যাট ওয়ান। আমরা একে অন্যকে দোষারোপ করে আমরা পার পাওয়ার কোনো উপায় নেই। এই জন্য আমরা প্রত্যেকে দায়ী। আমাদের চেষ্টা করতে হবে যে আমরা এতে কিভাবে বের হয়ে আসতে পারি। এই যে দেখেন আগেকার দিনে মানুষরা গ্রামের মধ্যে বসে নিয়ে আমরা একে পরিবারের মধ্যে বিভিন্ন আলোচনা করতাম, গ্রামের এই আসতো ওই মুরব্বী বসে আছে, কারো সমস্যা হতো, সেই সমস্যার কথা সে মুরব্বী হিসাবে সবার কাছে এক্সপ্লেন করতো। এবং যারা ওই সমাজের ওরা যখন আসতো, আত্মীয় স্বজনরা আসতো, এই মুরব্বীর কথা অনুযায়ী তারা রেসপেক্ট করত, বিশ্বাস করত। এবং সেটা তার দেখেন ছেলে মেয়েদেরকে নিয়েও এসে বসে আছে। একটা বাচ্চা যখন দেখে মা একটা আলোচনার মধ্যে বসে আছে, এই ধরনের আলোচনার মধ্যে মা যেভাবে কথাটা শুনলো, শিখলো, বাচ্চাটা কম হলেও জানলো যে আমাদের সমস্যা হলে একজনের কাছে আমাদের যেতে হবে, গেলে সে আমার সমস্যার সমাধান দেবে। আপনার কি মনে হয় এখনকার সন্তানদের এ ধরনের কোনো কালচার আছে? মোটেই নাই। তার মানে আমরা দিয়ে দিচ্ছি আমাদের দায়িত্বহীনতার জন্য আমরা আমাদের সন্তানদের আমাদের থেকে বিচ্ছিন্ন করে ফেলতেছি। আবার দেখেন ছোটবেলায় আমাদের মধ্যে একটা নির্দিষ্ট টাইমিং ছিল না, আমরা যাই কিছু করতাম, বাইরে দুষ্টমি করতাম, গাছে ঝুলতেছি, পানিতে ঝাঁপ দিতেছি, এই খেলা করতেছি, কিন্তু নিয়ম ছিল সন্ধ্যার আগে বাসায় ফিরে আসতে হবে। এরপরে খেয়াল করে দেখেন তখন কিন্তু আমাদের কোনো পকেট মানি দিত না, খেয়াল করেন কোনো পকেটের পয়সা দেওয়া ছিল না। এখন তো আপনার সন্তানকে পকেট মানিতে শুরু করে যত রকমের যা দরকার বলার আগে আমরা দিয়ে ফেলতেছি, তাই না? আগে যখন আমরা কোনোদিন ছোটবেলায় মনে নাই যে চায়ের দোকানে বসে আড্ডা দিতে পারি না, কেননা মুরব্বী আছে সেখানে। আমরা মুরব্বীর ভয়ের জন্য দেখেন একটা ডিসিপ্লিন ছিল সেখানে। আমরা চেষ্টা করতাম, আমাদের পয়সা পেতাম না, কিন্তু আমাদের খেলা আমাদের আনন্দ আমরা তৈরি করে নিতাম। আপনি দেখুন এখন তো খেলার জন্য বললেই বাবা মা যায় সবচেয়ে দামি একটা খেলনা এনে ছেলেকে দিয়ে দিল, একদিন পরে বলে আমার পছন্দ না ফেলে দিল, বিকজ এই খেলনাটা সে নিজে তৈরি করে নাই, চাইতে না চাইতে আমরা দিয়ে দিচ্ছি। তার মধ্যে ক্রিয়েটিভিটিটাও তো আসতেছে না, ইটস বিন স্টপ নাও। আর আমরা বলতেছি ছেলে মেয়েরা আমাদের কথা শোনে না, বিকজ উই শুড বি ব্লেম ফর ইট। এরপরে দেখেন আমাদের যে চায়ের দোকানে চা বানাতো, যারা মুরব্বীরা থাকতো, আমরা যারা আমাদের অল্প বয়স ছিল এর উপর খবরদার চায়ের দোকানে বসে যাবে, নষ্ট হয়ে যাবো, অমুক তমুক, এই মুরব্বীরা বলতো আমরা যেতামও না। তারপরে যখন বড় হওয়া হলো তখন যায় দেখো ঠিক আছে বন্ধু বান্ধবের সাথে চা একটু খাওয়া গেল, বাট এখন তো সেই জিনিসটাও নাই। এরপরে
আগে যখন পিতামাতা ছিল আমরা কিন্তু পিতামাতাকে তুমি বলে আমরা সম্বোধন করতাম, মুরব্বীকে তুমি বলি নাই কোনোদিন, আপনি বলতাম রেসপেক্টফুলি। এখন তো আমাদের সন্তানরা তুমি বলতে পারলে আমরা গর্বিত হই যে না আমাদের সাথে ক্লোজ রিলেশনশিপ আমাদের হচ্ছে, কিন্তু একটা ডিসিপ্লিন যে সেখানে কিন্তু ব্রেক আসতেছে। আমরা তো মনে করতে পারি অতিরিক্ত ভালোবাসা, কিন্তু এটার একটা ব্যাড এফেক্ট কিন্তু আছে আমাদের এর মধ্যে। এটা এটা আলোচনা করতে অনেক সময় দরকার, আমি আর যাবো না এই বিষয়ে। এরপরে দেখেন যে বিভিন্নদের কন্ট্যাক্টের ব্যাপারে আপনি মনে করেন যে বিভিন্ন জায়গায় হায়ার এডুকেশন করার জন্য দেশ থেকে চলে যাচ্ছে আপনারা। আগেকার দিনে আমাদের একটা ব্যাপার ছিল যে বড় বড় ক্লাস যে যখন হতো তখন আপনার 90 মিনিটের ক্লাস অথবা 180 মিনিটের ক্লাস যখন ছিল, ওরা কিন্তু আমাদের খাওয়ার ব্যাগের মধ্যে কিছু একটা ফ্রুটস, একটা অ্যাপল অথবা একটা কলা নিয়ে রাখতাম। ওই ক্লাস অ্যাটেন্ড করার জন্য কিন্তু বের হওয়ার সুযোগ ছিল না, তারা একটা খেয়ে নিলাম, কিন্তু যে অ্যাটেনশনটা ছিল ক্লাসের মধ্যে সেটা কিন্তু এখন কিন্তু চলে গেছে। এই দেখেন পরিবারের সাথে মানুষের যে একটা ইন্টার রিলেটেড একটা যে সম্পর্কটা ছিল, দেখেন নিচে একটা ছেলে আরেকটা টান দিয়ে তোলার যে মানসিকতা ছিল এবং সবাই মিলে কাজ করার যে একটা অভ্যাস ছিল, এটা কিন্তু এই প্রেক্ষাপট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখবেন নতুন ভাবে আমরা যাই কিছু অ্যাডপ্ট করতেছি সেটা কিন্তু আমাদের জন্য বিশাল ক্ষতির কারণ হয়ে আসতেছে। ঠিক আছে, আগেকার দিনে আপনার খেয়াল আছে আগে পান খাইতো, ময় মুরব্বীরা খাইতো, এখন তো এটা ফ্যাশন হয়ে গেছে, পানটাও কিন্তু এক ধরনের নেশার মধ্যে পড়ে। এ দেখেন গত 10-15 বছরে বাংলাদেশের কিন্তু অপরাধী গোষ্ঠী তৈরি হয়ে গেছে। এখন কিন্তু সমাজ অপরাধ মুক্ত না। এখন কিভাবে এটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এ ব্যাপারে যদি চিন্তা না করেন তাহলে কিন্তু আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপের দিকে যাচ্ছে। আগে কিন্তু সমাজপতি বলে একটা কথা ছিল, মুরব্বীদেরকে মানতাম, এখন কিন্তু সেটা দেখা যায় না। অনভিজ্ঞ যে কেউ এসে বলতেছে আমার মাসেলের শক্তির জন্য আমিও সমাজপতি, আমাকে শুনতে হবে, তখন সেখানে এই সমাজে আপনি কিভাবে হাউ উইল বি এবল টু ডেভেলপ দিস ওয়ান। আর এটা না করতে পারার জন্য যে কিশোর গ্যাং নামে এই ধরনের জিনিস আপনাদের চলে আসতেছে, আপনি বিভিন্ন ধরনের পাড়ায় মহল্লায় বিভিন্ন ধরনের এই কর্মকাণ্ডের জন্য দেখেন আমাদের মধ্যে বিশাল এক অবস্থার সৃষ্টি হচ্ছে। সামাজিক অবক্ষয় এ কারণেই বেড়ে যাচ্ছে এবং এর জন্য আমাদের কাজ করতে হবে। এখানে একটা জিনিস কি, আগে আমাদের দেশে কিন্তু এই সামাজিক ভাবে যে এই যে ব্যত্যয়গুলো ঘটতে সমাজবিদরা ছিল, সমাজ বিজ্ঞান বলে একটা বিষয় ছিল, সেই জিনিস নিয়ে আমরা চিন্তা করার অবকাশ আমাদের ছিল। আমাদের মধ্যে সমাজতন্ত্র বলেন, অর্থনীতি বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, মনস্তত্ত্ব বলেন, আইন যে আছে, এই ডিসিপ্লিনটা যে পর্যন্ত আমরা না আনতে পারবো এই সামাজিক এই অবস্থা থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। দেখেন এই সমাজ বিজ্ঞানীরা কিন্তু আগে এ নিয়ে প্রচুর গবেষণা করেছে এবং এইসবের জন্য যখন যেখানে হত্যাকাণ্ড হতো, চুরি হতো, ভিক্ষাবৃত্তি বাড়তো, তারপরে বিভিন্ন জায়গায় হামলা হতো, এ নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করে এটাকে রিফর্ম করার চেষ্টা করা হতো, কিন্তু এখন কিন্তু সেটা নেই। এখন আমাদের আমরা প্রত্যেকে বুঝি কিন্তু কারোর কথা শুনতে আমরা রাজি নেই। কিন্তু এই জিনিসগুলো এখন পৃথিবীর সব জায়গায় কিন্তু ছড়ায় গেছে, আমাদের এর থেকে বের হয়ে আসতে হবে। এই আপনারা দেখতে পারতেছে এগুলো নিয়ে আমরা আলোচনা করতে লং ওয়েতে আমাদের করতে হবে। বাংলাদেশের এই কিশোর অপরাধীদের যে অবস্থা আপনারা দেখতেছেন, এর জন্য আমাদের কাজ করতে হবে, আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করি যে আমাদের আজকের আলোচনা আপনাদের একটা মোটামুটি একটা ধারণা দিয়েছে। আমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আমরা আশা করি এখন তো আমরা সেই প্রশ্ন নিতে পারি। থ্যাংক ইউ।